আমার চ্যানেলে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে বাংলা এবং সিরাজদৌল্লা নাটকটি। সিরাজদৌল্লা নাটক প্রসঙ্গে বলি, সিরাজদৌল্লা নাটকটি যারা মনে করছো যে পুরো মানেটা জানো না বা জানতে অসুবিধা হচ্ছে, আমার কিন্তু পুরোনো ভিডিওগুলো সার্চ করলে দেখতে পাবে, সেখানে সিরাজদৌল্লা নাটক সম্পর্কে বিস্তারিত বলা আছে। আজকের বিষয় কিন্তু সেটা নয়। আজকের বিষয় হচ্ছে সিরাজদৌল্লা নাটকের অন্তর্ভুক্ত যে সমস্ত অংশগুলি রয়েছে, যে সমস্ত বিষয় রয়েছে, সেই বিষয় ভিত্তিক যে কোশ্চেনগুলো হয় সেই প্রসঙ্গে আজকে আমি কিছু কথা বলবো। অনেকেরই অনেক রকমের ধোঁয়াশা রয়েছে। আর সিরাজদৌল্লা নাটকটা যেটা হচ্ছে মাধ্যমিকের তো একটা বিষয় বটেই বাংলার, এবং এছাড়া যে অনেক স্কুলে সেকেন্ড টার্ম যেটা হবে, সেকেন্ড সেমিস্টারের বিষয়ও সিরাজদৌল্লা নাটক, ঠিক আছে। এবং এখানে আসি, দেখো পুরো গল্পটা যদি আমরা এক পলকে দেখে নিই তাহলে দেখতে পাবো যে সিরাজ যখন কলকাতা দখল করেছিল এবং দখল করে কলকাতার নাম রেখেছিল আলীনগর, তারপর থেকে গল্পটা শুরু হয়েছে এবং পলাশির আগেই শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবং এই সিরাজদৌল্লা নাটকের বলা হয়েছে, দেখা গেছে যে সিরাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রেসিডেন্ট আছে ওয়ার্স প্রতিনিধি হিসেবে রাজসভায় থাকতো। রেসিডেন্টের কথা তোমরা শুনেছো যে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রত্যেকটা রাজার রাজসভায় রেসিডেন্ট রাখতো, এবং রেসিডেন্ট হিসেবে যখন ওয়ার্স ছিল সেই সময় ওয়ার্সের মারফত সিরাজ কিছু হুমকি ব্রিটিশদের থেকে পায়, ঠিক আছে। এবং তাতে সিরাজ খুব ক্ষুব্ধ হয় এবং সিরাজ বন্ধু হিসেবে মনে করত ফরাসিদের, কারণ ফরাসিরাও সিরাজের সঙ্গে খুব ভালো ব্যবহার করত। এবং ফরাসিদের সঙ্গে ইংরেজদের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা নিয়ে একটা টানাপোড়েন চলতো, একটা বিবাদ চলতো, দ্বন্দ্ব চলতো। সেটা প্রায় 20 বছর ধরে চলেছিল, তোমরা ইতিহাসের পাতায় পড়ে থাকবে ক্লাস 8-এ। এবং এই স্বার্থের যে সংঘাত, ফরাসির সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বাণিজ্য নিয়ে যে একটা বৈরতা, যে স্বার্থের সংঘাত লেগেই থাকতো, এবং তার ফলে তার প্রতিক্রিয়া স্বরূপ কিন্তু প্রভাব পড়তো নবাবদের ওপরে এবং প্রজাদের ওপরে তো অবশ্যই। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দোষগুলো ছিল, সেটা সিরাজ যেগুলো পছন্দ করতো না, সেগুলো হচ্ছে সিরাজের যে কর্মচারী যারা ছিল তারা যখন শাস্তিযোগ্য কোনো অপরাধ করতো তাদেরকে নিজেদের দলে টেনে নিত ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং শাস্তি তো এতে মুকুব হয়ে যেতই, পাশাপাশি তারা একটা প্রশ্রয় পেয়ে যেত, তাদেরকে উপঢৌকন দিয়ে ভুলিয়ে নিজেদের দলে টানতো এবং সিরাজের বিরুদ্ধে খেপিয়ে তুলতো। সিরাজের অনুমতি ছাড়াই তারা যেখানে সেখানে দুর্গ স্থাপন করে ফেলেছিল, এবং সিরাজ যে দস্তকনামা দিয়েছিল মানে বাণিজ্য করার জন্য যে অনুমতিপত্র, সেই অনুমতিপত্র অপব্যবহার করতো তারা, এবং সিরাজ এগুলো কিন্তু মোটেও পছন্দ করতো না। এবার সিরাজ দেখো কেমন মানুষ ছিলেন। সিরাজ প্রথম জীবনে তার দাদুর স্নেহধন্য ছিলেন, অনেক আদরে আবদারে বড় হয়েছেন, ঠিক আছে। হয়তো বিলাসিতায় ডুবে থাকতেন, এরকম অবস্থা, কিন্তু সেটা আমাদের নাটকের বিষয় নয়। নাটকের বিষয় হচ্ছে সিরাজ কিন্তু আমরা যেটুকু নাটকে দেখেছি আমরা সিরাজ স্পষ্ট বক্তা, এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা দখল করার এবং কলকাতার নাম রেখেছিলেন আলীনগর, এবং কোনো বিচার বিবেচনা চিন্তা ভাবনা আলোচনা না করেই কিন্তু তিনি দুমদাম স্পষ্ট করে কথা বলতে পছন্দ করতেন। ভালোকে ভালো মন্দকে মন্দ মুখের ওপর বলে দিতেন। রাজাকে কিন্তু এত স্পষ্ট বক্তা হলে চলে না, রাজাকে একটু কৌশলী হতে হয়, তা না হলে শত্রুপক্ষ সাবধান হয়ে যায়, ঠিক আছে। সিরাজ কিন্তু কূটনীতিজ্ঞ ছিলেন না, কৌশলী ছিলেন না, ঠিক আছে। তিনি গৃহকোণে গৃহ পরিবেশে তার স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা বা তার বন্ধুস্থানীয় ব্যক্তি যেমন আছেন মীর মদন, মোহনলাল, গোলাম হোসেন, এদের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর সভাসদদের জানানো, তাদেরকে সমস্ত কিছু বিষয়ে যে আক্রোশ ক্ষোভ প্রকাশ করা, সেই ব্যাপারে কিন্তু তিনি কোনো রকমের আগে থাকতে পূর্ব পরিকল্পনা কোনো কিছুই করতেন না, ঠিক আছে। যেটা তার মনে হতো সেটাই তিনি বলতেন। ওয়ার্সকে তিনি মুখের ওপরই তাকে বলেছিলেন যে তাদের
অভিসন্ধি তিনি জানতে পেরে গেছেন এবং তাকে সভা থেকে বিতাড়িত করেছেন। বা মসিয়েলাকে তিনি বলেছেন যে তারা তাদের বন্ধু, সিরাজের বন্ধু, মসিয়েলাকে অনেক বেশি করে বন্ধুত্বপূর্ণ ব্যবহার দেখিয়েছেন, ঠিক আছে। এবং তিনি বলেছেন যে জগৎ শেঠ, রায় বল্লভ, দুর্লভ রায় বা মীর জাফর এরা যে সিরাজের বিরুদ্ধে চক্রান্ত করছে সেটা সিরাজ অবগত আছেন, ঠিক আছে। শওকত জংয়ের মৃত্যুর পরে, শওকত জং ছিলেন ঘসিটি বেগম সিরাজের মাসির ছেলে, দত্তক পুত্র। শওকত জংয়ের মৃত্যুর পর ঘসিটি বেগম আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল এবং ঘসিটি বেগমকে মতিঝিল থেকে সিরাজ নিজের কাছে নিয়ে এসে গৃহবন্দী রেখেছিলেন। এই কারণে নজরবন্দি রেখেছিলেন কারণ ঘসিটি বেগম তলে তলে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছিল, সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছিল। সেই জন্য ঘসিটি বেগম যাতে সেই চক্রান্ত থেকে সরে আসতে পারেন, তাকে যাতে সরিয়ে আনা যায়, সেই জন্য তাকে মাতৃভক্তির তেই তাকে রেখেছিলেন নিজের প্রাসাদে। কোন রকমের অপমান তাকে তিনি করেননি, সিরাজ করেননি ঘসিটি বেগমকে। আচ্ছা, লুৎফার প্রতিও যথেষ্ট দায়িত্ব কর্তব্য পরায়ণতা দেখিয়েছেন। লুৎফাকে আশ্বাস বাণী তিনি শোনাতে পারেননি, বরঞ্চ বলা যেতে পারে তিনি বলেছেন কিছুটা ভবিষ্যতের একটা আতঙ্কের কথা, আশঙ্কার কথা, যে পলাশির প্রান্তরে হয়ে যাবে তার শেষ পরিণতি, যে সিরাজ জিতবে না হারবে, বাংলার যে দুর্দিন আসন্ন প্রায় সেটা সেই সম্ভাবনা ফলপ্রসূ হবে নাকি সিরাজের জয় হবে এবং বাংলা দুর্দিন থেকে বেঁচে যাবে, সমস্ত কিছু সম্পর্কে আগাম একটা ভবিষ্যৎবাণী লুৎফাকে তিনি শুনিয়েছেন। সমস্ত কিছু অবগত থাকা সত্ত্বেও সিরাজ কিন্তু পরিকল্পনা মাফিক কাজ করেননি। সিরাজ একটু ইমোশনাল মানে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং আবেগপ্রবণ হওয়ার কারণেই তিনি বাংলাকে যেভাবে ভালোবাসেন, তিনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন, শেষ নবাব স্বাধীন ভারতের, ঠিক আছে। এবং সেইখানে তিনি একটু আবেগবিহ্বল হয়ে পড়েছিলেন এবং সভাসদদের কাছে তিনি সাহায্য প্রার্থনা করেছিলেন। আচ্ছা, সিরাজের চরিত্র প্রসঙ্গে বললাম। এবার যদি কারোর মনে হয় যে আরো কিছু জানার ইচ্ছা আছে, কিছু জানতে চাও, অবশ্যই জানিও। আমি পরের ভিডিওতে আরো কিছু বলবো সিরাজদৌল্লা নাটক প্রসঙ্গে। আজকে এই পর্যন্ত, বাই।